আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। টেকনোক্র্যাট সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হামাস। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান আনছে রাশিয়া, ভয়ে থাকবে আমেরিকা থেকে চীন, সব দেশই। কি এর বৈশিষ্ট্য? ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নতুন সফল পরীক্ষা চালালো তুরস্ক। বাংলাদেশের সোহেল এখন পুতিনের যোদ্ধা, রাশিয়া থেকে ছড়ালো ভয়ঙ্কর ভিডিও। তুরস্কে পাকিস্তান আফগান নেতাদের দ্বিতীয় দফা বৈঠক, আলোচনা ভেস্তে গেলে যুদ্ধ হবে, আফগানিস্তানকে খোলা হুমকি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। ইরানের আক্রমণাত্মক সক্ষমতার কাছে ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি গণহত্যা ও ফিলিস্তিন দখলে মুসলিম বিদ্বেষী ভারতের টাটা গ্রুপ জড়িত, বিস্ফোরক রিপোর্ট প্রকাশ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। টেকনোক্র্যাট সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। সম্প্রতি কায়রোতে মিশরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে গোষ্ঠীটির নেতারা। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে পোস্ট করা বিবৃতিতে এই প্রসঙ্গ হামাসের হাইকমান্ড বলছে, আমরা গাজা উপত্যকায় প্রশাসনিক ক্ষমতা প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকারের কাছে হস্তান্তরে রাজি আছি। আমরা আশা করছি প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকার গাজার প্রশাসন ভালোভাবে পরিচালনা করবে, উপত্যকার বাসিন্দা ফিলিস্তিনিদের প্রয়োজনীয় পরিষেবা প্রদান করবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় ও আরব ভাইদের সঙ্গে সহযোগিতাপূর্ণ সুসম্পর্ক বজায় রাখবে। গাজায় যুদ্ধের অবসানের জন্য গত 29 সেপ্টেম্বর 20টি পয়েন্ট সম্মিলিত নতুন একটি যুদ্ধবিরতি পরিকল্পনা পেশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও হামাস উভয় সেই পরিকল্পনায় সম্মতি জানানোর পর 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজায়। ট্রাম্পের 20 পয়েন্টের যুদ্ধবিরতি পরিকল্পনা অনুসারে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে গাজায় আটক ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে এবং গাজায় ত্রাণের প্রবেশ বাধামুক্ত করা হবে এবং যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের শেষে গাজায় একটি নিরপেক্ষ, অরাজনৈতিক ও অসামরিক সরকার গঠন করা হবে। এই সরকারকে ট্রাম্পের প্রস্তাবে বলা হয়েছে টেকনোক্র্যাট সরকার। এর আগে হামাসের নেতারা বলেছিলেন, গাজায় প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকারের অংশ হতে চায় গোষ্ঠীটি এবং সরকারের নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকতে চায়। মিশরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সেই অবস্থান থেকে সরে এলো গোষ্ঠীটি। মিশরের সঙ্গে হামাসের গভীর আস্থার সম্পর্ক রয়েছে। হামাস ইসরায়েল যুদ্ধের শুরু থেকে যে 3টি দেশ মধ্যস্থতাকারী হিসেবে ছিল তাদের মধ্যে মিশর অন্যতম। বাকি 2 দেশ হলো যুক্তরাষ্ট্র ও কাতার। বৃহস্পতিবার মিশরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পাশাপাশি নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষ ফাতাহ এর নেতাদের সঙ্গেও বৈঠক করেছে হামাস। সেই বৈঠক শেষে এক বিবৃতিতে হামাসের হাইকমান্ড বলেছে, বর্তমানে তাদের লক্ষ্য স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠন এবং এই লক্ষ্য অর্জনে ফিলিস্তিনি সক্রিয় সব রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে আলোচনা শুরু করতে চায় হামাস। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান আনছে রাশিয়া, ভয়ে থাকবে আমেরিকা থেকে চীন, সব দেশে। 2021 সালের 24 জানুয়ারি রাশিয়ার সরকারি সংস্থা রসটেক নতুন একটি যুদ্ধ বিমানের ঘোষণা করেছিলেন যে বিমান বাস্তবে তৈরি হলে ভয়ে থাকবে আমেরিকা থেকে চীন, সব দেশে। কিন্তু কি এই নতুন যুদ্ধ বিমান? আসলে রসটেক বলেছে তারা MiG-41 তৈরির কাজ শুরু করে দিয়েছে। দাবি করা হচ্ছে রাশিয়ার নতুন এই যুদ্ধ বিমান MiG-41 আসলে একটি 6th জেনারেশন ইন্টারসেপ্টর। জানা গিয়েছে এর গতি হতে চলেছে ম্যাক 4 এর বেশি। শত্রুপক্ষের হাইপারসনিক মিসাইল ধ্বংস করতেই এই নতুন বিমান নিয়ে আসতে চলেছে রসটেক। জানা গিয়েছে এই বিমানটি রাশিয়ার বহু পুরনো MiG-31 ফক্সহাউন্ডের জায়গা নেবে। বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার এই MiG-41 এখনো পর্যন্ত একটি ধারণা মাত্র। এখনো এর কোনো প্রোটোটাইপও তৈরি হয়নি। কিন্তু এমন কেন? বিশেষজ্ঞরা বলছেন মস্কোর আসল সমস্যা অন্য জায়গায়। ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং বাজেট ঘাটতির মতো বেশ কিছু বিষয় রাশিয়ার সামরিক শিল্পকে দুর্বল করে দিয়েছে। 5th জেনারেশনের সুখোই 57 যুদ্ধ বিমান তৈরি করা নিয়ে এখনো চূড়ান্ত সাফল্য অর্জন করেনি রাশিয়া। উল্লেখ্য, প্রথমে রাশিয়ার তরফে জানা গিয়েছিল এই বিমান 2025 সালের মধ্যে প্রথম ফ্লাইট শুরু করবে, কিন্তু পরবর্তীতে সেই সময়সীমা পেরিয়ে 2030-এর মাঝামাঝি করা হয়েছে। আর এর ফলে স্পষ্ট যে এই মুহূর্তে মস্কোর উচ্চাকাঙ্ক্ষা কতটা, আর সেই উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে পরিণত করতে তাদের ঠিক কতটা পথ যেতে হবে।
তুরস্ক গত শুক্রবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি নতুন পরীক্ষা চালিয়েছে। তুরস্কের ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রকেটসান এর চালানো এই পরীক্ষার ঘোষণা দেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরসুল। তিনি তুরস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এনসোশালে এই খবর জানান। গোরগুন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এটি একটি নীরব প্রস্তুতি, একটি মুহূর্ত এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর, একটি সুন্দর দিন, আরও একটি সফল পরীক্ষা। প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান আরও লিখেছেন, সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হচ্ছে, নির্ভুল লক্ষ্যে এর আঘাত হানার সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। রকেটসান এবং যারা এই কাজে অবদান রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে তুরস্ক তাদের টাইফুন স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছিল। রকেটসানের প্রধান মুরাদ ইকিনচি গত জুলাইয়ে জানিয়েছিলেন, টাইফুন ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ ব্লক 4 এর পরীক্ষামূলক উৎক্ষেপণ খুব শিগগিরই শুরু হবে। ইউক্রেন যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝে রাশিয়ার সামরিক পোশাক পরে দাঁড়িয়ে আছেন এক তরুণ। হাতে স্নাইপার রাইফেল, চারপাশে বোমা আর বিস্ফোরণের ধোঁয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল এই ভিডিও। তরুণের নাম সোহেল সর্দার, বাংলাদেশের মাদারীপুরের শিবচরের বাসিন্দা তিনি। ভিডিওতে দেখা যায় তিনি রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছেন। সোহেলের ভাষায়, আলহামদুলিল্লাহ, আমাদের 200 জনের ইউনিটে আমি নাম্বার 1 স্নাইপার হচ্ছে। সরকারও পুরস্কৃত ঘোষণা করেছে আমাকে। ক্যামেরার সামনে কথায় হাতে তুলে ধরেছে বিস্ফোরিত ড্রোন, কখনো দেখাচ্ছেন যুদ্ধক্ষেত্রের ভয়াবহ ধ্বংসচিত্র। একটি ভিডিওতে তিনি বলেছেন, ওরা ছোট ছোট ড্রোনে আমাদের রুমের তথ্য নাই। একটা ড্রোন আসে, আমি গুলি করি, সেকেন্ডের মধ্যেই সেটা পড়ে যায়। সোহেলের এই ভিডিওগুলো বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আগুনের মতো। লাখো মানুষ তা দেখছেন, কেউ আতঙ্কে, কেউ বা বিস্ময়ে। কেউ লিখেছেন, ওটা যুদ্ধ না, মৃত্যুর সঙ্গে খেলা। ফেসবুক প্রোফাইল ঘেঁটে জানা গেছে ঢাকার কদমতলার একটি স্কুলে পড়াশোনা করতেন সোহেল। ধারণা করা হচ্ছে কাজের প্রলোভনে রাশিয়ায় পাড়ি জমালেও পরে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। এখন তার প্রতিটি দিন কাটছে রণক্ষেত্রের মাঝখানে, ড্রোনের গর্জন আর মৃত্যু ভয়ের ছায়ায়। ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থার তথ্য মতে গত 1 বছরে প্রায় 1000 বিদেশি রাশিয়ার পক্ষে যুদ্ধ করেছে। তাদের বড় অংশই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নাগরিক, যার মধ্যে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি তরুণ। রাশিয়ার সৈনিকদের মুখে এখন শোনা যায় রাশিয়া বাঘাতির, বাংলাদেশ মুজ, বাংলাদেশ বাঘাতি। তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, অনেক বাংলাদেশি যুবককে কাজের প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় পাঠিয়ে জোর করে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হচ্ছে। কেউ নিখোঁজ, কেউ নিহত, কেউ আবার যুদ্ধের ভয়াবহতা নিজের মোবাইল ক্যামেরায় বন্দী করছেন। সোহেল সর্দারের ভিডিওগুলো তাই শুধু ভাইরাল ক্লিপ নয়, তা হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের হারিয়ে যাওয়া তরুণদের করুণ বাস্তবতার প্রতিচ্ছবি। তুরস্কে পাকিস্তান আফগান নেতাদের দ্বিতীয় দফা বৈঠক, আলোচনা ভেস্তে গেলে যুদ্ধ হবে। আফগানিস্তানকে হুমকি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে চলছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত বন্ধে শান্তি আলোচনা। আর ওই আলোচনার মধ্যেই আফগানিস্তানের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। শনিবার কাবুলের তালিবান সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, যদি ইস্তাম্বুলে শান্তি আলোচনা ভেস্তে যায় তাহলে যুদ্ধ ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না, সরাসরি যুদ্ধ হবে। শান্তি আলোচনার মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এমন হুমকিকে অশান্তি জিয়ে রাখার ষড়যন্ত্র হিসেবেই দেখছে তালিবান সরকার। গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ চলছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তের বাসিন্দারা। ইতিমধ্যে আফগানিস্তানের সঙ্গে থাকা 2600 কিলোমিটার সীমান্ত বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান সরকার। শুধু তাই নয়, খাইবার পাখতুনখোয়ায় হামলা চালানোর বদলা নিতে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাকে বিমান হামলা চালায় পাকিস্তানি সেনা। তাতে কমপক্ষে 15 আফগান নাগরিকের মৃত্যু হয়েছিল। বিমান হামলায় দেশটির উরগুন এবং বারমাল জেলায় একাধিক জায়গায় হামলা চালানো হয়েছে। সেখানে মৃত্যু হয়েছে 10 জনের। মৃতদের মধ্যে রয়েছেন 3 জন ক্রিকেটার। আগামী নভেম্বরে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে রয়েছে ত্রিদেশীয় সিরিজ। সেই সিরিজ থেকে নাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাত বন্ধ করতে উদ্যোগ নেয় মধ্যপ্রাচ্যের একাধিক দেশ। শেষ পর্যন্ত গত 19 অক্টোবর কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়, স্থায়ীভাবে যাতে দুই দেশের মধ্যে শান্তি ফিরে
তার জন্য তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে শুরু হয়েছে শান্তি আলোচনা। আর তার মধ্যে আফগানিস্তানকে লক্ষ্য করে হুমকি দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক বলেছেন, এবছরের মাঝামাঝি 12 দিনের সংঘাতের পর দেশটির সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েল এখন ইরানের আক্রমণাত্মক শক্তির কাছে আরও বেশি অক্ষরিত কৌশলগত পরিকল্পনা ও সংসদ বিষয়ক উপমন্ত্রী এবং মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জুনে মার্কিন ইসরায়েল জোটের সাথে সংঘাতের আগের সময়ের তুলনায় ইরানের সামরিক প্রস্তুতি, অস্ত্রশস্ত্র এবং অপারেশনাল সক্ষমতা সবকিছুই উন্নত হয়েছে। জেনারেল তালাইনিক বলেছেন, শত্রু ইরানকে আঘাত করার জন্য 15 বছর ধরে প্রস্তুতি নেওয়া সত্ত্বেও 12 দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধে ব্যর্থ হয়েছিল। যদি তারা আবারও হুমকি দেওয়ার সাহস করে তবে আগের চেয়েও বড় ব্যর্থতার সম্মুখীন হবে। তিনি আরো বলেন, ইরানের প্রতিরক্ষা প্রস্তুতি বাড়ানোর সাথে সাথে তেহরানের আক্রমণাত্মক সক্ষমতার কাছে প্রতিপক্ষের দুর্বলতাও বেড়েছে। তার মতে, সংঘাত চলাকালীন ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে তারা তাদের দুর্বলতাগুলো পুনর্মূল্যায়ন না করে আরেকটি আক্রমণের সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কম। জেনারেল তালাইনিক বলেন, 12 দিনের যুদ্ধে শত্রুপক্ষ একটি গুরুতর ধাক্কা খেয়েছে। নতুন করে আগ্রাসনের জন্য তাদের পক্ষে আবার মনোবল ফিরে পাওয়া অসম্ভব। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র পুনরায় বলেন, ইরান তার প্রতিরক্ষামূলক এবং প্রতিরোধ ক্ষমতা জোরদার করে চলেছে। সূত্র ইরান ফ্রন্ট পেজ। এদিকে ভারত ইসরায়েল সামরিক জোটের কেন্দ্রবিন্দুতে থাকা বৃহত্তম বহুজাতিক গ্রুপ টাটা ফিলিস্তিনে ইসরায়েলি দখল, নজরদারি এবং উচ্ছেদ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক দক্ষিণ এশীয় রাজনৈতিক সংগঠন সালামের প্রকাশিত একটি নতুন গবেষণার প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। স্থপতিদের পেশা, টাটা গ্রুপ, ইন্ডিয়ান ক্যাপিটাল এবং ভারত ইসরায়েল জোট শীর্ষক প্রতিবেদনে ভারতীয় ব্যবসায়িক সাম্রাজ্যকে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি মূল সহায়ক বলে অভিহিত করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, টাটার ইসরায়েলি সম্পৃক্ততা অস্ত্র, প্রতিরক্ষা এবং ডিজিটাল প্রযুক্তি খাত পর্যন্ত বিস্তৃত। প্রতিবেদনে বলা হয়, এই গ্রুপের সহযোগিতা ব্যাপক। গণহত্যার হার্ডওয়্যার, দৈনন্দিন নিপীড়নের যন্ত্রপাতি এবং বর্ণবাদের ডিজিটাল মেরুদণ্ড সরবরাহ করেছে তারা। সহযোগী সংস্থা টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেডের মাধ্যমে গ্রুপটির নতুন F-16 যুদ্ধ বিমানের জন্য ডানা এবং AH-64 অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের জন্য বিশ্বব্যাপী মূল সরবরাহকারী। গাজায় বোমা হামলার জন্য ইসরায়েলি বিমান বাহিনী যেসব বিমান ব্যবহার করে এগুলো অন্যতম। TSSL ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বারাক 8 ক্ষেপণাস্ত্রের জন্য গুরুত্বপূর্ণ কমান্ড সিস্টেমও তৈরি করে। এটি ইসরায়েলি নৌবাহিনীর সক্রিয়ভাবে মোতায়েন করা একটি অস্ত্র। প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোটর গাড়ি খাতে টাটা মোটরস ও সহযোগী প্রতিষ্ঠান জ্যাগুয়ার ল্যান্ড রোভারের মাধ্যমে MDT ডেভিড হালকা সাঁজোয়া যানের জন্য ভিত্তিগত চ্যাসি সরবরাহ করে। MDT ডেভিড যানগুলো ইসরায়েলি বাহিনীর দখলকৃত পশ্চিম তীর জুড়ে টহল, অভিযান ও ফিলিস্তিনিদের দমনে ব্যবহার করে। প্রতিবেদনে বলা হয়, টাটার এসব ভূমিকা নিরপেক্ষ ব্যবসায়িক কর্মকাণ্ড নয়, বরং ইসরায়েলের গণহত্যার হার্ডওয়্যার ও দৈনন্দিন নিপীড়নের যন্ত্রপাতির মূল উপাদান। গবেষণায় উঠে এসেছে, টাটা কনসালটেন্সি সার্ভিসেস ইসরায়েলের আর্থিক ও সরকারি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবকাঠামো সরবরাহ করে। এর মধ্যে রয়েছে প্রজেক্ট নিম্বাস, যা একটি বিতর্কিত ক্লাউড কম্পিউটিং প্রোগ্রাম। এগুলো ইসরায়েলি নজরদারি এবং ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। তবে টাটা গ্রুপ এখন পর্যন্ত সালামের গবেষণা প্রতিবেদনের কোনো প্রতিক্রিয়া জানায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে তৈরি উপাদানগুলো মধ্যপ্রাচ্যে আমেরিকান যুদ্ধে ব্যবহৃত হয়েছে। বিশ্বব্যাপী প্রতিরক্ষা শিল্প নেটওয়ার্কে টাটার গুরুত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে ইসরায়েলের রাষ্ট্রযন্ত্রের সঙ্গে গভীর একীকরণের পথ আরও প্রশস্ত হয়েছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। টেকনোক্র্যাট সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হামাস। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান আনছে রাশিয়া, ভয়ে থাকবে আমেরিকা থেকে চীন, সব দেশই। কি এর বৈশিষ্ট্য? ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নতুন সফল পরীক্ষা চালালো তুরস্ক। বাংলাদেশের সোহেল এখন পুতিনের যোদ্ধা, রাশিয়া থেকে ছড়ালো ভয়ঙ্কর ভিডিও। তুরস্কে পাকিস্তান আফগান নেতাদের দ্বিতীয় দফা বৈঠক, আলোচনা ভেস্তে গেলে যুদ্ধ হবে, আফগানিস্তানকে খোলা হুমকি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর।
ইরানের আক্রমণাত্মক সক্ষমতার কাছে ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি গণহত্যা ও ফিলিস্তিন দখলে মুসলিম বিদ্বেষী ভারতের টাটা গ্রুপ জড়িত, বিস্ফোরক রিপোর্ট প্রকাশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।